কি ছিল যে if nabla is the vector differential operator which is defined by nabla equals to del by del xi plus del by del yj plus del by del z k ঠিক আছে and b is any vector valued function which is defined by b1i plus b2j and b3k where b1 is a b1 b2 and b3 are function of x y and z respectively. So b1 is a function of x y z, b2 is also function of x y z, and b3 is function of x y and z. Okay? So the curl of v, which is denoted by curl v and which is evaluated by I j k del by del x del by del y del by del z b1 b2 b3 এটা হলো আমাদের কার্লের ডেফিনেশন ছিল ঠিক আছে তো এখন প্রবলেম দেখো if a equals to x z cube I minus 2x square y z j plus 2y z to the power 4k find the curl of a that means curl of a which is also denoted by nabla cross a at 1 minus 1 1 এটা করা যাবে দেখো তো একটা ভেক্টর ভ্যালুড ফাংশন দেওয়া আছে আমাদের কার্ল অফ এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে at 1 minus 1 1 তারপরে আমরা যেহেতু দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আগেই শিখে আসছি সো এখানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে গিভেন ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে যে ভ্যালুটা আসবে সেই যে ভ্যালুটা আসবে বা যে ভেক্টরটা আসবে সেখানে এক্স ওয়াই জেড এর রেসপেক্ট রিপ্লেসমেন্টে 1 minus 1 1 সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটাই হলো রিকোয়ার্ড ভেক্টর করা যাবে হ্যালো জি স্যার করে দেবেন এটা আর আমরা যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আগে থেকেও জানি ইভেন প্রিভিয়াস প্রবলেম গুলোই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রিলেটেড ছিল সো আমার মনে হয় না এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রবলেম হবে আচ্ছা যদি এরকম থাকে যে ফাইন্ড কার্ল এ ইজ ইকুয়ালস টু হোয়াট এটা ভ্যালু বের করা যাবে স্যার আবার ক্রস গুণন করব আর কি এটা ম্যাথমেটিক্যাল নোটেশন কি হবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন স্যার নেবলা ক্রস এ নেবলা ক্রস এ এটা জি স্যার তাহলে ফার্স্টলি কার্ল অফ এ ফাইন্ড আউট করে যে ভেক্টরটা পাবো তার সাথে अगेन ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ক্রস প্রোডাক্ট করলে যেটা পাবো দ্যাট ইজ কার্ল এ দুইটা থিওরেম তোমাদের শিখতে হবে Number 1, curl of gradient of phi is equals to 0. Number 2, divergence of curl A is equals to 0. দেখতে পাচ্ছ জি স্যার curl of gradient of phi is equals to 0 আচ্ছা এই জিরোটা কি স্কেলার জিরো না ভেক্টর জিরো এই দুইটা জিরোর ডিফারেন্সটা কি হবে একটু বলো তো ইজ ইট স্কেলার অর ভেক্টর স্যার প্রথমটা ভেক্টর এটা ভেক্টর জি স্যার তার মানে এটা স্কেলার না জি স্যার তার মানে এটা ভেক্টর নোটেশন হবে না এটার ম্যাথমেটিক্যাল নোটেশন কি হবে for any scalar valued function phi find the curl of gradient of pi is equals to 0 এটার ম্যাথমেটিক্যাল নোটেশন কি হবে gradient of pi মানে কি জানো নেবলা পাই না
জি স্যার। এটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? স্যার ভেক্টর। ভেক্টর। সো আমরা যখন কার্ল ফাইন্ড আউট করব, সো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ওই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যেটা আসবে সেটাই তো আমাদের কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ পাই, তাই না? জি স্যার। তাহলে এটা আমাদের জিরো প্রুফ করা যাবে না। পাই ইজ এনি স্কেলার ভ্যালুড ফাংশন। সো নেবলা পাই কি হবে? নেবলা পাই এর ভ্যালু আমরা জানি যে del pi by del xi plus del pi by del yj plus del pi by del z k, ঠিক আছে? তো এই গ্রেডিয়েন্ট অফ পাই, দ্যাট মিন্স নেবলা পাই এর সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ক্রস প্রোডাক্ট করলে যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ফ্যাক্টর গুলো আসবে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট হয়ে গেলে রাইট হ্যান্ড সাইড অটোমেটিক্যালি জিরো ভেক্টর আসবে। করা যাবে? হ্যালো, জি স্যার। খুবই সিম্পল প্রুফ। আর এটা ম্যাথমেটিক্যাল নোটেশন কি হবে? ডাইভারজেন্স অফ কার্ল অফ এ। স্যার নেবলা ডট নেবলা ক্রস এ। কার্ল অফ এ মিন্স নেবলা স্যার ক্রস নেবলা এ। ক্রস এ। এটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? স্যার ভেক্টর। Vector. So divergence of that vector which is denoted by nebula dot nebula cross A, ঠিক আছে? তো এটা কিভাবে প্রুভ করব? আমরা জানি যে nebula is the vector differential operator and A is any vector valued function which is defined by a1i plus a2j plus a3k, ঠিক আছে? সো এই এর জন্য আমাদের কার্লের ভ্যালু বের করা যাবে। জি স্যার যাবে। যে ভেক্টরটা আসবে সেটার সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডট প্রোডাক্ট করলে এখানেও তোমার পার্শিয়াল ফ্যাক্টর, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রিলেটেড ফ্যাক্টর গুলো আসবে। সো একটা আরেকটা ক্যান্সেল আউট হয়ে গেলে রাইট হ্যান্ড সাইড অটোমেটিক্যালি জিরো আসবে। করা যাবে না? জি স্যার। আরেকটা খুব সিম্পল প্রুফ, velocity is equals to omega equals to r. Omega is the angular velocity and prove that omega equals to half curl v, where omega is a constant vector. এটা করা যাবে? যে if v is equals to omega r, then prove that omega equals to half of curl v, where omega is a constant vector which is defined by omega 1i plus omega 2j plus omega 3k. করা যাবে? করা যাবে? জি স্যার পারবো। দেখো শুরুতে যেটা করতে হবে যে আমরা জানি কার্ল ভি, কার্ল ভি, কার্ল ভি মানে কি হবে? নেবলা ক্রস বি। নেবলা ক্রস ভি। ওকে ফাইন। R is the position vector of a point which is x y z. So r এর ভ্যালু কত হবে? xi plus প্লাস ওয়াই জে প্লাস জেড কে। zk. So in nebula cross v মানে কি? v ওমেগা ক্রস r না? সো এই ওমেগা আর r, হ্যাঁ, এই দুইটার ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করা যাবে? জি স্যার যাবে। ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা আসবে সেটার সাথে অ্যাগেইন আমরা যদি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ক্রস প্রোডাক্ট করি, দেখবা যে এই টাইপের একটা ভেক্টর আসবে, 2 omega 1 plus 2 omega 1i plus 2 omega 2j plus 2 omega 3k. সো 2 কমন নিলে কি আসবে? omega 1i plus omega 2j plus omega 3k, হ্যাঁ? তো এটা তো আমরা কোশ্চেনে ডিফাইন করা আছে যে ওমেগা ইজ এনি কনস্ট্যান্ট ভেক্টর so that 2 omega, হ্যাঁ? So left hand side equals to curl v is equals to 2 omega. So omega সমান কত হবে? half of curl v. So করা যাবে? জি স্যার।
মানে দুঃখ লাগে যে এই টাইপের প্রবলেম আসলেও স্টুডেন্টরা করতে পারে, অথচ এটা কোনো বিষয় না, জাস্ট ক্রস প্রোডাক্ট রিলেটেড প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ইরোটেশনাল ভেক্টরের ডেফিনেশন দিয়েছিলাম যে if b is any vector then b is said to be irrotational if sorry curl v is equals to 0, that means nebula cross v is equals to 0. এখানে একটা প্রশ্ন, if v is equals to x plus 2y plus az I plus bx minus 3y minus zj plus 4x plus cy plus 2z k. দেখো এখানে যে ভেক্টরটা দেওয়া আছে b is any vector valued function which is in terms of three parameters a b and c. So question হলো for what values of this parameter a b c the given vector is irrotational. করা যাবে? করা যাবে? হ্যালো, এটা হলো আমাদের given vector valued function, হ্যাঁ, which is in terms of three parameters a b and c. So for what values of this parameter the given vector is irrotational. করা যাবে? জি স্যার, করে দেবেন। আচ্ছা, আমি একটু অ্যালার্মিং একটা কথা বলি, সেটা হলো যে ক্লাসে অনলি একজনের রেসপন্স দেখে কিন্তু আলটিমেটলি বোঝা যায় যে ক্লাসের অবস্থা কেমন। হ্যাঁ, আমি লাস্ট ক্লাস বলতে গতকাল তার আগের দিন আমি আইপির সাথে ক্লাস নিয়েছিলাম। আইপিতে ইনক্লুডিং মি নাম্বার অফ পার্টিসিপেন্টস ছিল 19 জন। তো তোমাদের মতো করে একজনের রেসপন্স আসতেছে, যদি ও রেসপন্স না করে তাহলে আমি ফ্রিকোয়েন্টলি 3 টাইমস 4 টাইমস কোশ্চেন করেও কোনো আনসার পেতাম না। বুঝতে পারছো? পরে আমার সন্দেহ হলো, আমি মানে এটা তো আমি আগেও বলেছিলাম যে আমি র্যান্ডমলি রোল কল করেছি। 18 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 7 জন রেসপন্স করতে পেরেছে, আর 11 জনই অ্যাবসেন্ট নেই, ওপেন করে বসে আছে। সো ওদের পানিশমেন্ট কি হবে সেটা তো এটা তো আমার কাছে আছে যে ওদের পানিশমেন্ট কি হবে। সো এটা রিপিটেশন যাতে তোমাদের সাথে না ঘটে, হ্যাঁ, কারণ তোমাদের আজকের পরে আর একটা ক্লাস হবে। বুঝতে পারছো কথা? জি স্যার। জি স্যার। মনে থাকে যেন। এরপরেও যদি আমার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, আকাশটা সিআর ছিল, আকাশকে চেনো? জি স্যার। তোমাদের 45 এর সিআর ছিল না? জি Yes. স্যার। ওর কাছে শুনে নিও আমি কেমন ছিলাম। আচ্ছা, এখানে দুইটা পার্ট, যে if b is any vector value function which is in terms of a b and c then for what values of a b and c the given vector is irrotational. So according to the definition of irrotational vector we can write nebula cross v is equals to 0. আমরা যেহেতু জানি যে দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট অলওয়েজ ভেক্টর কোয়ান্টিটি, so 0 is the zero vector whose components is each components is 0, so this is written as 0i plus 0j plus 0k. ঠিক আছে? তো এই যে ভেক্টরটা দেওয়া আছে এটার সাথে আমরা যদি নেবলা ক্রস প্রোডাক্ট করি তাহলে এটাও তো আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে যার
x axis y axis z axis ডিরেকশনে কম্পোনেন্ট থাকবে না? জি স্যার। থাকলে আমরা যদি বোথ সাইডে i j কে কোএফিসিয়েন্ট ইকুয়েট করে ফেলি তাহলে অটোমেটিক্যালি a b c এর ভ্যালু বের হয়ে আসবে না? জি স্যার। করে দেখতে হবে। সো এর ভ্যালু আসবে 4, b এর ভ্যালু আসবে +2, c এর ভ্যালু আসবে -1। হ্যাঁ, এটা একটা পার্ট। সো 4a is equals to 2, 4, b is equals to 2 and c is equals to -1. The given vector b is for rotation. So that v equals to x plus 2y plus 4z I plus twice x minus 3y minus z plus 4x minus y plus 2z এটাই তো আসবে a b c ভ্যালু সাবস্টিটিউট করলে। জি স্যার। এখন দেখো সেকেন্ড পার্টি কি বলা আছে যে v can be expressed as the gradient of a scalar valued function. v can be expressed as the gradient of a scalar valued function. So a scalar valued function কে যদি আমরা pi দ্বারা ডিনোট করি যে pi is any scalar valued function. So according to the statement এটা কি লেখা যাবে যে v is equals to gradient of the scalar valued function. So gradient of scalar valued function which is nabla pi. এটা না? জি স্যার। ওকে, সো এটা যদি লেখা যায় সরি, সো এটা মানে কি নেবলা পাই যে নেবলা পাই বাই ডেল পাই বাই ডেল এক্স আই প্লাস ডেল পাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল পাই বাই ডেল জেড কে, তাই না? এটা আর এটা কি ইকুয়াল না? দুইটাই তো বি এর ভ্যালু, তাই না? জি স্যার। তো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ আই জে কে ডেল পাই বাই ডেল এক্স এর ভ্যালু কত আসবে? এটা না? জি স্যার। ডেল পাই বাই ডেল ওয়াই এর ভ্যালু কত আসবে? 2x minus 3y minus z. twice x minus 3y minus z আর ডেল পাই বাই ডেল জেড এর ভ্যালু And 4x minus y plus 2z. 4x minus y plus 2z, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রুফ করতে বলছে যে v can be expressed as a gradient of scalar valued function. এই v এর ভ্যালু জানি আমরা? জি স্যার, দাও স্যার। এটার ভ্যালু তো জানি, ল্যাপ্লাস ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। জি স্যার। সো এই তিনটা কোয়ান্টিটির মধ্যে দুইটা কোয়ান্টিটির ভ্যালু জানি, সো অটোমেটিক্যালি এই স্কেলার ভ্যালুড ফাংশনের ভ্যালু বের করা যাবে না? স্কেলার ভ্যালুড ফাংশনের ভ্যালু বের করা যাবে? যাবে। সো আমাদের এটা ইন্টিগ্রেট, যেহেতু এখানে আমাদের ডিফারেনশিয়াল অপারেটর দেওয়া আছে, সো ইন্টিগ্রেট করে অর্ডার রিডিউস করে আমাদের স্কেলার ভ্যালুড ফাংশনের ভ্যালু বের করতে হবে। সো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কথা শুনে আসছি, পার্শিয়াল ইন্টিগ্রেশনের কথা শুনে আসছি, দুইটাই সেম কনসেপ্ট। সো এটাকে যদি আমরা পার্শিয়ালি ইন্টিগ্রেট করি, আমরা তো এগুলো শিখে আসছি যে derivative of dx y is equal to integration is equal to 1, এটা জানি? এগুলো জানি? জি স্যার। যে ডিফারেনশিয়াল অপারেটর আর ইন্টিগ্রাল অপারেটর যেহেতু রিভার্স প্রসেস, সো একটা ক্যান্সেল আউট করে দিলে থাকবে হলো যে y। সো এখানে এটা তো আমাদের ডিফারেনশিয়াল পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। এখন এটাকে যদি আমরা বোথ সাইডে x এর রেসপেক্টে পার্শিয়ালি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে এই লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? অনলি পাই থাকবে না? জি স্যার। ওকে, তো x এর রেসপেক্টে যদি এটাকে ইন্টিগ্রেট করি ও কত আসবে? স্যার x square by x 2. স্কয়ার বাই 2, x² প্লাস এটা কত আসবে? এটা 2xy। 2xy, কারণ আমরা যখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে আসি তখন রিমেইনিং কনস্ট্যান্ট যখন রিমেইনিং ভেরিয়েবল যখন কনস্ট্যান্ট ছিল, ইন্টিগ্রেশন সেম প্রসিডিউর। সো এটা আসবে কি 2xy মানে yx, তাই না? জি স্যার। এটা কত আসবে? 4zx। 4zx.
4zx ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট আসবে না? জি স্যার। সে কনস্ট্যান্টটা যদি হয় f, তাহলে সে কনস্ট্যান্টটা কি হবে ইন টার্মস অফ y and z, কারণ y and z remaining constant when we integrate pi with respect to x. বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা বলো। স্যার এটা হচ্ছে x 2xy স্কয়ার। ও স্যার X square? 2xy xy হবে স্যার, minus 3y square by 2 minus yz, এটা কি হবে? f in কি হবে? xz Constant. xz হবে স্যার। G is a constant function which depends on xz. এটা 4xz 4xz minus yz minus yz plus স্যার z square, এটা কি হবে? এটা হচ্ছে xy। এখন ধরো আমরা যদি এই কনস্ট্যান্ট ফাংশনগুলোর ভ্যালু বের করি, তাহলে তো অটোমেটিক আমরা পাই এর ভ্যালু পেয়ে যাই, তাই না? যদি f of yz এর ভ্যালু পাই, এখানে ফুট করলে তো আমরা পাই এর ভ্যালু পেয়ে যাব। যদি g of xz এর ভ্যালু পেয়ে যাই, এখানে ফুট করলে পাই এর ভ্যালু পাবো, h of xy এর ভ্যালু ফাইন্ড আউট করে এখানে ফুট করলে তো অটোমেটিক্যালি পাই এর ভ্যালু পাবো, তাই না? জি স্যার। তার মানে এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, এই তিনটা ইকুয়েশন কম্পেয়ার করে আমাদের পাই এর ভ্যালু বের করতে হবে। সো comparing 1, 2 and 3, we get pi is equals to, এই তিনটা ইকুয়েশনের কমন ফ্যাক্টর গুলো নিয়ে যেটা আসবে সেটাই হবে আমাদের রিকোয়ার্ড স্কেলার ভ্যালুর ফাংশন। সো কমন ফ্যাক্টর কোনগুলো দেখো, x স্কয়ার বাই 2 প্লাস 2xy প্লাস 4xz, এই 2xy নেওয়া যাবে? না স্যার। 2xy রিপিটেড, সো এটা কত আসবে? এটা নেওয়া যাবে? জি স্যার, এটা তো আসেনি আগে। 3/2 y স্কয়ার মাইনাস yz, এই 4xz নেওয়া যাবে? না স্যার, এটা আসছে একবার প্রথমে। এটা না স্যার, এটা যাবে না এটা স্যার, এটা যাবে। so this is the required scalar value function. আরেকটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরে বের করা আছে, সেটা দেখাচ্ছি। required scalar function যেটা হলো যে আমরা তো যেহেতু আমরা ইন্টিগ্রেট করে কনস্ট্যান্ট ফাংশন f of yz বের করা, so is the purely function of y and z, ঠিক আছে? সো আমরা যদি এই ইকুয়েশন 1, 2, 3 কম্পেয়ার করি, সো f of yz কত হবে? পিউরলি ফাংশন অফ yz, নট ইনভলভিং দ্য মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর অফ y and z, কোনটা হবে? এটা স্যার বুঝিনি, আরেকবার বলে ভালো হতো স্যার। স্যার এটা কি শুধুমাত্র x মানে y and z মাল্টিপল আকারে থাকতে পারবে না, সিঙ্গেল আকারে মানে- থাকতে পারবে, এমনটা বুঝছেন স্যার? পিউরলি ফাংশন অফ y and z, যদি আমি স্যার শোনা যাইতেছে না স্যার। আমি কথা বলছি না, আমি একটু লিখছি।
So that দেখো f is a function of y and z. So আমরা যদি y z ফাংশন কনসিডার করি তো সেক্ষেত্রে কি আসবে x minus 3/2y square plus z square minus yz. এখন দেখো এটা যদি f of x y z এর ভ্যালু হয় সো এটা যদি আমরা এই এক নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করি তাহলে যেটা আসবে সেটাই হলো আমাদের রিকোয়ার্ড পাই। সো x স্কয়ার বাই 2 যা ছিল তাই, 2xy যা ছিল তাই, 4xz যা ছিল তাই, আর f of x y z এর ভ্যালু জাস্ট এটা, তাই তো? আবার g is a function of xz, g is a function of xz, so that is x square by 2 plus z square and this is 4xyz. সো এই ভ্যালুটা যদি আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করি তাহলে সেম স্কেলার ভ্যালুর ফাংশন পাওয়া যাবে। সেটা কি দেখো g of x এর z এর ভ্যালু পুট করলে x স্কয়ার বাই 2 ছিল প্লাস z স্কয়ার আছে, 4xz আছে, আর এখানে 2xy minus 3/2y square minus yz। বুঝতে পারছো? জি স্যার। তো তোমরা যে কোনো দুইটা প্রসিডিউর করা যাবে না, একটা হলো যে কমন ফ্যাক্টর গুলোকে নিয়ে যেটা আসবে সেটা হলো রিকোয়ার্ড স্কেলার ভ্যালুর ফাংশন, আরেকটা হলো যে তোমরা জাস্ট ইকুয়েশন গুলো কম্পেয়ার, যে কম্পেয়ারিং 1 2 and 3 we get f of xyz, g of xyz and h of xyz. So putting the value of xy f g h in the equation 1 2 3 respectively, so we get pi is equals to this. যে কোনো একটা প্রসিডিউর অ্যাপ্লাই করো, ঠিক আছে? স্যার একটা কনফিউশন ছিল স্যার, এর আগের যে প্রসিডিওরটা করালেন সেখানে কি কমন বলতে যে কোনো দুইটার মধ্যে থাকলেই হবে কমন? হ্যাঁ হ্যাঁ, দুইটার মধ্যে থাকলেই হবে। ওকে স্যার। মানে কমন রিপিটেড ফ্যাক্টর গুলো আমরা কনসিডার করছি। আসলে এটা তো মানে ওয়ান অফ দ্য প্রসিডিউর, মানে শর্টকাট ওয়েতে বের করা প্রসিডিউর। আলটিমেটলি এটা যেহেতু আমাদের নন লিনিয়ার ইকুয়েশন সিস্টেম, সো নন লিনিয়ার ইকুয়েশন সিস্টেম সলভ আউট করতে পুরো পেজ জুড়ে ক্যালকুলেট করতে হবে। সেটারই একটা সারসংক্ষেপ যে কমন ফ্যাক্টর রিপিটেড ফ্যাক্টর গুলো কনসিডার না করে কিভাবে স্কেলার ভ্যালু ফাংশন কনস্ট্রাক্ট করা যায় সেটা। আচ্ছা, আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, হ্যাঁ, সামস আউটলাইন সিরিজ, একটু নাম্বার গুলো লিখেন। বলবো? জি স্যার বলুন। আচ্ছা, এই যে প্রিভিয়াস যে প্রবলেম, এই যে একটু আগে যে প্রবলেমটা করেছে, তাহলে এটা যে কোনো ভেক্টর ভ্যালুড ফাংশন দেয়া থাকলে ওই ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে যদি বলা যায় যে if p is any vector valued function then p can be expressed as the gradient of scalar valued function phi, so phi এর ভ্যালু বের করা যাবে না যে কোনো ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে? জি স্যার যাবে। একদম এক্স্যাক্টলি সেম প্রসিডিউর। হ্যাঁ, এই আমি যে এক্সারসাইজ গুলো দিচ্ছি এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ রিলেটেড যত প্রবলেম করেছে প্রত্যেকটা প্রবলেমেরই মানে এক্সারসাইজ লিস্টে ওই প্যাটার্নের প্রবলেম আছে। হ্যাঁ, সো নাম্বার 60, তোমাদের কাছে যদি বই না থাকে, আমি জাস্ট 60টা কি বলেছে আমি একটু বলি। সেটা হলো যে একটা সারফেসের ইকুয়েশন দেওয়া আছে, আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে এট এ পার্টিকুলার পয়েন্ট, ডেফিনেটলি প্রবলেমস অন ডাইভারজেন্স। 61, find the equations of the tangent plane and normal line, সেটাও ডাইভারজেন্স রিলেটেড প্রবলেম, আমরা ডাইভারজেন্স শিখেছি। 62, ডিরেকশনাল ডেরিভেটিভ রিলেটেড প্রবলেম, এটাও ডাইভারজেন্সের প্রবলেম, তাই না? ডিরেকশনাল ডেরিভেটিভ করে আসি। ডিরেকশনাল ডেরিভেটিভ প্রবলেম শিখেছি। ডাইভারজেন্স ছিল, ডিরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলাটা কি ছিল? কেউ বলতে পারবে? ডিরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলা, কোন একটা স্কেলার ভ্যালুড ফাংশন রেসপেক্টে কোন একটা পার্টিকুলার ডিরেকশনাল ডেরিভেটিভ কি হবে?
কেউ বলতে পারেন? শোনা যাচ্ছে আমার কথা? স্যার আপনি একটু জি বলে স্যার। দেন। সেটা সেটা ছিল এরকম যে pi is any scalar value function and a is the given vector. সো এই পাইর রেসপেক্টে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে হবে, আর যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টর রেসপেক্টে ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। সো গ্রেডিয়েন্টের সাথে ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটাই হবে রিকোয়ার্ড রিলেশন অন ডেরিভেটিভ। আচ্ছা, তারপর 66 হলো দুই সারফেস দেওয়া আছে আমাদের, ফাইন্ড আউট করতে হবে অ্যাঙ্গেল বিটুইন দ্য সারফেসেস। এটাও আমাদের গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম। দুইটা সারফেসের ইকুয়েশন দেওয়া আছে, ওই দুইটা সারফেসকে আমাদের দুইটা স্কেলার ভ্যালুর ফাংশনে কনভার্ট করে দুইটা স্কেলার ভ্যালুর ফাংশন রেসপেক্টে আমরা ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট পাবো, দেন অ্যাঙ্গেল বের করার ফর্মুলা অ্যাপ্লাই করলে যেটা আসবে। আচ্ছা, 73 হলো, আমরা তো একটা প্রবলেম করে আসছি, তোমরা বলেছো যে নেবলা স্কয়ার 1/r করে আসছি। তো নেবলা স্কয়ার লন r থাকলে করা যাবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য নেবলা স্কয়ার 1 লন r। হ্যালো, শুনতে পাচ্ছ কথা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, একটু আবার বলবেন স্যার। নেবলা স্কয়ার লন r, এই সফট কপি কি তোমাদের কাছে আছে সন সিরিজের? জি স্যার আছে স্যার স্যার। বইটা আছে স্যার। ওইখানকার 73 প্রবলেম ইজ শুধু ক্যালকুলেশন টাইপের প্রবলেম। হ্যাঁ, নেবলা স্কয়ার ইজ দ্য ল্যাপ্লাসিয়ান অপারেটর, সো ফাইন্ড দ্য নেবলা স্কয়ার লন r ইকুয়ালস টু হোয়াট? r is the position vector of a point which is x y z, so easily find out করা যাবে, জাস্ট ক্যালকুলেশন। 78 এটাও আমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স রিলেটেড প্রবলেম, যে দুইটা স্কেলার ভ্যালু ফাংশন দেওয়া আছে আমাদের গ্রেডিয়েন্ট। আচ্ছা আমি একটু লিখি, হ্যাঁ, খুবই সিম্পল প্রবলেম। দুইটা স্কেলার ভ্যালুর ফাংশন দেওয়া আছে, সে ইউ এন্ড ভি। ফাইন্ড আউট করতে হবে যে গ্রেডিয়েন্ট ইউ ডট গ্রেডিয়েন্ট বি। এটা করা যাবে? দেখো তো। জি স্যার, গ্রেডিয়েন্ট বের করে ডট মাল্টিপল গুলো দিচ্ছি। না, এই ইউ রেসপেক্টে গ্রেডিয়েন্ট অফ ইউ বের করো, জি আর স্যার। এটা ইউ রেসপেক্টে গ্রেডিয়েন্ট অফ ভি। তো দুইটাই যেহেতু ভেক্টর কোয়ান্টিটি আসবে, দুইটার রেসপেক্টে ডট প্রোডাক্ট করলে এটাও তো একটা স্কেলার ফিল্ড আসবে, তাই না? জি স্যার। এই স্কেলার ফিল্ডের রেসপেক্টে যদি अगेन গ্রেডিয়েন্ট করি তাহলে সেটা একটা ভেক্টর ফিল্ড আসবে না? জি স্যার। পুরোটাই ম্যাথমেটিক্যাল। So 73, 78, 79, 84, 85, 97, 102.
ঠিক আছে 6 আবার বলছি 60 61 62 66 73 78 79 84 85 97 101 ঠিক আছে আচ্ছা তোমরা কমপ্লেক্স অ্যানালাইসিসে লাইন ইন্টিগ্রেশনের প্রবলেম শিখে আসছো কমপ্লেক্স অ্যানালাইসিসে লাইন ইন্টিগ্রাল রিলেটেড প্রবলেম জি স্যার করানো হয়েছে। তোমাদের মানে পার্ট বি কি শেষ হয়ে গিয়েছে স্যার একটা টপিক বাদ আছে কোনটা ইসের অ্যানালাইটিক ফাংশনের টপিকটা। রোপন স্যার নিচ্ছেন না জি জি স্যার। জি স্যার। আচ্ছা 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 ভেক্টর ডিফারেন্সিয়েশন একটা প্রবলেম ছিল আমি বলেছিলাম যে এই প্রবলেমটা বেসিক্যালি ভেক্টর ডিফারেন্সিয়েশন রিলেটেড প্রবলেম না এটা ভেক্টর ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম এরকম কথা কি তোমাদের মনে আছে মানে আমরা যখন ভেক্টর ডিফারেন্সিয়েশন শিখে আসছি তখন ওইখানকার একটা এক্সারসাইজ ছিল ভেক্টর ইন্টিগ্রেশন রিলেটেড আমি এটাও বলেছি যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন প্রসিডিউর জানো সো চাইলে প্রবলেম করা যাবে বাট এটা বেসিক্যালি চ্যাপ্টারের প্রবলেম ভেক্টর ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম সো ওই প্রবলেমটা কি মনে আছে তোমাদের না স্যার মনে পড়ছে না। মনে মনে পড়লে করে নিও আচ্ছা, আমরা লাইন ইন্টিগ্রেশনের ডেফিনেশন দেখছিলাম ডেফিনেশন এক্সামে কোনোদিন আসেনি বাট যদি আসে সেক্ষেত্রে আমি ডেফিনেশন দিয়ে দিচ্ছি যে তোমরা যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিসে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন রেসপেক্টে লাইন ইন্টিগ্রাল ডিফাইন করে আসছো সেখানে ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে লাইন ইন্টিগ্রালের ভ্যালু আমরা ডিফাইন করি সো লাইন ইন্টিগ্রাল বেসিক্যালি কিছুই না জাস্ট কোন একটা ভেক্টরের রেসপেক্টে একটা পার্টিকুলার ডিরেকশনে কার্ভের লেন্থ যেটা রিপ্রেজেন্ট করবে সেটাই হলো লাইন ইন্টিগ্রাল সো the integration of a vector along a curve is known as the line integral তার মানে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি যে two dimensional plane and this is the given curve and this is QP and this is Q সো কোন একটা ভেক্টর ফিল্ডের রেসপেক্টে কোন একটা পার্টিকুলার কার্ভে দুইটা পয়েন্টের মাঝে যে ডিসটেন্স সেটা বেসিক্যালি আমাদের লাইন ইন্টিগ্রাল ইন্ডিকেট করবে বা ডিনোট করবে সো the integration that means the line integration of a vector so complex variable respect কি হবে the integration of a complex valued function along a curve is known as the line integral so এটা কি আসবে দেখো let r is the position vector which is in terms of u so ru equals to xy plus yuj plus zuk where ru is the position vector of the point xyz define a curve c define a curve C which is joining points P1 and P2. So also let A is the given vector field, the vector valued function defined by the continuous curve C, then the line integral of A. আমরা যে ডেফিনেশনে বলে আসছি the integration of a vector along a curve is known as the line integral. So this is vector valued function and C is any unknown curve. So the line integral of A along the curve C from P1 and P2, which is indicates the line integration of A, and which is mathematically written as integration P1 to P2 A dot dr. A is the vector valued function, and R is the displacement vector. So এটাকে mathematically লেখা যাবে C is the particular curve, and P1 and P2 are two given points on the curve C. So এটার alternative form হলো integration C A dot dr. So integration C A আর dr মানে কি আসবে এটাকে যদি আমরা both সাইডে ডিফারেন্সিয়েশন করি so dr আসবে dxi plus dyj plus dzk so এর সাথে dr এর
ডট প্রোডাক্ট করলে যেটা আসবে a1 dx প্লাস a2 dy প্লাস a3 dz। বুঝতে পারছো? হ্যাঁ, আমি আবার বলছি যে a is any vector value function which is defined by a1i a2j plus a3k, and r is the displacement vector, sorry, r is the position vector of the point xyz, which is denoted by xi plus yj plus zk, and c is the given curve, and p1 and p2 are two points on the curve c। ঠিক আছে? So the line integration of the vector a along the curve c, and which is denoted by p1 to p2 a dot gr। ঠিক আছে? So since p1 and p2 are two given points in the curve c, so it will tell us c a dot gr, and gr which is dxi plus dyj plus dzk। So দুটো ভেক্টর ক্রস ডট প্রোডাক্ট মানে হলো তাদের করসপন্ডিং কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই করা। So we get a1 dx plus a2 dy plus a3 dz। So this is represents the line integration of a along the curve c। ডেফিনেশন কখনো এক্সাম আসবে না, জাস্ট এক্সাম লাইন ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম আসবে। তোমরা এক্সাম্পল 1, example 1, example 2, example 2 টা করা যাবে কিনা দেখো তো। If a is the acceleration which is defined by 12 cos 2ti minus a sin 2tj plus 18tk। ঠিক আছে? সো আমাদের কন্ডিশন হলো যে the velocity and displacement are 0 at t is equals to 0, and find the velocity and displacement at any time t। করা যাবে? A is the acceleration which is defined by 12 cos 2ti minus 8 sin 2tj plus 18tk, and if the velocity and displacement equals to 0 at t equals to 0, then find the velocity and displacement at any time t। করা যাবে? খুবই সিম্পল। দেখো এই এটা মানে কি, এটা যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি ছিল? দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ভেলোসিটি, তাই না? সো এ কে লেখা যাবে dv বাই dt। জি স্যার, তাহলে টাইমের রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে একে। হ্যাঁ, সো এটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করি, লেফট হ্যান্ড সাইড কি হবে? v আসবে, তাই না? v, তাহলে এই 12 cos 2t কে ইন্টিগ্রেট করলে কত আসবে? এটা আসবে না? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে বলছো? স্যার স্যার আমাদের কি এক্সামে স্যার ডেফিনেশন প্রপার্টি এগুলা কিছু আসবে স্যার, নাকি জাস্ট ম্যাথ আসবে? যেমন ডেফিনেশন প্রপার্টি বলতে কোন প্রপার্টি কোনগুলো? প্রপার্টি যেমন স্যার ওডির ক্ষেত্রে যে কিছু কিছু ছিল, যেমন বার্নলিস ইকুয়েশন দিয়ে ম্যাথ ছিল, এখন কি স্যার বার্নলিস ইকুয়েশনের যে স্বীকার্যটা ওই টাইপের ম্যাথও মানে ওইটাও আসবে, নাকি স্যার জাস্ট ম্যাথ করতে দিবেন আর কি? না না, শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেটা আমি তো সেটা শুরুতেই বলেছি যে শুধু অনলি অর্ডার ডিগ্রি ডেফিনেশন আসবে, যে ডিফাইন অর্ডার এন্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফাইন্ড দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা থিওরি কোশ্চেন। হ্যাঁ, আরেকটা থিওরি কোশ্চেন যেটা সেটা হলো যে বলা থাকবে যে ডিফাইন কসি ইউলার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট বলে আসছি, তাই না? ইয়েস স্যার। তো বলা থাকবে যে ডিফাইন কসি ইউলার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই দুইটা থিওরি ছাড়া আর আরেকটা, হ্যাঁ আরেকটা হলো যে ডিফাইন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন।
এটা 1 মার্কসের জন্য আসবে। হ্যাঁ, ধরো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনেশন আসছে, তার মানে সেকেন্ড পার্টটা ডেফিনেটলি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন রিলেটেড প্রবলেম। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের থিওরি বলতে কিছু নেই। ও আর স্যার আর স্যার আমাদের এই ভেক্টর ক্যালকুলাসে স্যার কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এগুলা স্যার কি? ধরো আমরা একদম লাস্টের দিক থেকে বলি, আমাদের এই যে প্রবলেম করাচ্ছি এটার পরে আর একটা টপিক বাকি থাকবে। হ্যাঁ, তো এখানে লাইন ইন্টিগ্রেশন রিলেটেড যেহেতু প্রবলেম করতে হবে, আমি বলেছি যে ডেফিনেশন কোনোদিনও আসেনি, ঠিক আছে, বাট এই ডেফিনেশনে যেটা বলা আছে সেই কনসেপ্ট ইউজ করেই কিন্তু আমাদের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। সো তোমরা এটা মনে রাখলেও হবে, বা যদি মনে রেখে ডেফিনেশন আকারে লেখা যায়, আমরা জাস্ট এক্সামিনারে যখন খাতা দেখি আমরা দেখি যে আসলে টোটাল কনসেপ্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো ডেফিনেশন বলতে তোমাকে যেটা শিখতে হবে সেটা হলো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের ডেফিনেশন প্রপারলি শিখতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে নেবলা ডট পাই ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ পাই হোয়ার নেবলা ইজ দ্য ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এন্ড পাই ইজ এনি স্কেলার ভ্যালু ফাংশন, এইটুকু লিখে দেয়। সো এইটুকু কিন্তু মানে সুটেবল না মার্কস পাওয়ার জন্য। হ্যাঁ, একদম প্রপারলি হবে যে ডেফিনেশন অফ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তারপর ডেফিনেশন অফ সলিনয়েডাল ভেক্টর, ইরোটেশনাল ভেক্টর এবং কনজারভেটিভ ফিল্ড। কারণ এই তিনটা ভেক্টরের টেস্ট আসে যে প্রুভ দ্যাট দ্য ফলোইং ভেক্টর ইজ সলিনয়েডাল। সো যদি তোমাকে টেস্ট করতে বলা হয়, সো আগে ডেফিনেশন মেনশন করে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ওটা ভেরিফাই করতে হবে। এটা ডিরেক্ট জিরো মানে স্যার গ্রেডিয়েন্ট জিরো আসলে সেটা সলিনয়েডাল এইভাবে লিখে দিলে আর কি মানে মার্কস কি কম পাবো স্যার একটু? এটা আসলে আমি এক্সামিনার টু এক্সামিনার ডিপেন্ড করে। ধরো কি, ধরো একটা প্রশ্ন আসছে যে প্রুভ দ্যাট বি ইজ সলিনয়েডাল, ঠিক আছে, বি ইজ এনি ভেক্টর ফিল্ড, ভেক্টর ভ্যালু ফাংশন, দেন প্রুভ দ্যাট বি ইজ সলিনয়েডাল। এখন কেউ যদি আগে সলিনয়েড ভেক্টরের ডেফিনেশন লিখে বিটা প্রুভ করে যে বি ইজ সলিনয়েডাল, আর কেউ যদি সলিনয়েডাল ভেক্টরের ডেফিনেশন না দিয়ে প্রুভ করে, তাহলে এক্সামিনারের মার্কস ডিপেন্ড করবে না, 0.5 হলেও তো ডিফার করবে, তা কি? জি স্যার। এই বিষয়গুলো আর কি। আর আমরা একদম ফার্স্ট একদম ফান্ডামেন্টালস অফ ভেক্টরের যে ডেফিনেশন গুলো শিখে আসছি সেগুলো তোমরা ইন্টারমিডিয়েটও শিখছো। জাস্ট আমরা কোলিনিয়ার কোপ্ল্যানার ভেক্টরের ডেফিনেশন স্পেশালি শিখবো, এবং কোলিনিয়ার কোপ্ল্যানার ভেক্টর গুলো প্রুফ শিখবো। যে নাম্বার অফ ভেক্টরস যদি 2টা বা 3টা দেওয়া থাকে, এই 3টা ভেক্টর কোলিনিয়ার বা কোপ্ল্যানার প্রুফ করার ওয়ে কি, বুঝতে পারছো? জি স্যার। ডেফিনেশন বলতে কিছুই নেই। আচ্ছা এটা, হ্যাঁ, তার মানে এটাকে টি রেসপেক্টে ইন্টিগ্রেট করেছি। এখন এখানে কন্ডিশন দেয়া আছে যে ইফ v is equals to 0 v is equals to 0 at t equals to 0, তাহলে এখানে এই কন্ডিশন অ্যাপ্লাই করো, তাহলে কত পাবে? এটা 0 পাবে, আর t এর ভ্যালু 0 পুট করলে এটা 0, এটা কত আসবে? 4z আর প্লাস c1, তাই না? এটা আসবে না? t এর ভ্যালু যদি আমরা 0 পুট করি, জি স্যার। জি স্যার। তাহলে c1 এর ভ্যালু কত আসবে? -4z। তাহলে c1 এর ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই, তাহলে কত আসবে? v is equals to 6 sin 2t I plus 4 cos 2t minus 4j plus 80 square k. This is the required velocity at any time t. করা যাবে না? খুবই ফান্ডামেন্টাল প্রবলেম। তো সিমিলারলি ডিসপ্লেসমেন্ট ভ্যালু বের করা যাবে। Displacement, so velocity is equals to rate of change of displacement, so v equals to dr by dt. Second t respectively integrate করে আবার condition, ইন্টিগ্রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। That's problem দেখো, line integration related problem. If a is equals to 3x square plus 6y I minus 14yz j plus 20xz square k, ঠিক আছে, evaluate a dot df which indicates the line integration of a along the curve c.
এখন সিটা কি হবে? সিটা হবে নাম্বার এ এ x equals to t, y is equals to t square, and z is equals to t cube. কমপ্লেক্স অ্যানালাইসিস সেম প্যাটার্নে প্রবলেম করে আসে। Along the straight line 0 0 0 2 1 0 0, then 2 1 1 0 2 1 1 1. Number C, along the straight line line 0 0 2 1 1. ঠিক আছে, এটা হলো the question. This is a given vector valued function and find the line integration of a along the curve C where 0 0 and 1 1 are two given points in the curve. So x equals to t, y is equals to t square, z is equals to t cube. These are the parametric curves. আমরা level 1 term 1 এ যখন একদম ডিফারেন্সিয়েশন শুরু করেছিলাম তখন সেক্ষেত্রে প্যারামেট্রিক ফাংশনের ডেফিনেশন দিয়েছে যে ফাংশনের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু যদি কোনো একটা পার্টিকুলার প্যারামিটারের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে যে ইকুয়েশনগুলো আসবে সেগুলো হবে প্যারামেট্রিক ইকুয়েশন। সো x is equals to t, y is equals to t square, z is equals to t cube are parametric equation. So a parametric equation or direction আমাদের লাইন ইন্টিগ্রাল ভ্যালু বের করতে হবে along the straight line 0 0 to 1 0 0 পয়েন্টে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, দেন 1 1 0 to 1 1 পয়েন্টে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু বের করে দুইটা সাম আপ করলে টোটাল লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো। আর থার্ড টাইপ যেটা বলেছে along the straight line, আমরা কিন্তু ডেফিনেশনে along a curve বলে আসছি, সো that curve means straight line. So along the straight line 0 0 to 1 1 1, এটা যে শুধু অলওয়েজ স্ট্রেট লাইন হবে এটা যে কোনো প্যারাবোলিক কার্ভ, ইলিপ্টিক কার্ভ, যে কোনো কার্ভই হতে পারে। খুবই সিম্পল প্রবলেম। দেখো আমি একটু ক্লু দিচ্ছি, দিস ইজ গিভেন ভেক্টর ভ্যালু ফাংশন। আরটা কি ছিল? আর ইজ দ্য পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট x y z which is xi plus yj plus zk, এটা ছিল না? হ্যালো, জি স্যার। x এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? ti, হ্যাঁ, প্লাস y এর ভ্যালু t স্কয়ার j প্লাস z এর ভ্যালু t cube k। আমরা ডেফিনেশনে কিন্তু r of u বলেছিলাম, where u is the parameter but here t is any parameter. So differentiating both sides, dr সমান কত আসবে? dr সমান কত আসবে ডিফারেন্সিয়েট করলে? আচ্ছা এটা পরে লিখুন, ভ্যালু সমস্যা। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড dr সমান আসবে txi প্লাস tyj প্লাস dzk। ঠিক আছে, তো আমরা যদি গিভেন ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করি, সো দ্য লাইন ইন্টিগ্রেশন অ্যালং দ্য কার্ভ c a ডট dr, তাহলে এটা কি আসবে? c a ডট dr মানে এই ভেক্টরের সাথে dr ভেক্টর ডট প্রোডাক্ট, তাহলে কত আসবে? 3x স্কয়ার প্লাস 6y dx minus 14yz dy plus 20x z square dz। লেখা যাবে এটা? লেখা যাবে? জি স্যার। জি স্যার। তো এখন দেখো আমাদের যেহেতু 0 0 থেকে 1 1 পয়েন্টে লাইন ইন্টিগ্রালের ভ্যালু বের করতে বলা হয়েছে, সো আমরা যদি t এর ভ্যালু 0 ফুট করি, t এর ভ্যালু যদি 0 ফুট করি তাহলে t এর করসপন্ডিং পয়েন্টস কত আসবে? x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 0, তাহলে এই 0 0 করসপন্ডিং t এর ভ্যালু কত আসবে?
t is equals to 0 না? জি স্যার। আবার t এর ভ্যালু যদি 1 সাবস্টিটিউট করি, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1, সো এই 1 1 1 এর রেসপেক্টিভ t এর ভ্যালু কত আসবে? t is equals to 1 না? সো এই 0 0 0 থেকে 1 1 1 এর মধ্যে ইন্টিগ্রেটিং ভ্যালু বের করা যেই কথা, t is equals to 0 থেকে t is equals to 1 এর মধ্যে ইন্টিগ্রেটিং ভ্যালু বের করা একই কথা না? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, কি হবে যেহেতু ভ্যালু স্যার। একই। সো এটা কত আসবে? t is equals to 0 to t is equals to 1, এটা আসবে 3 into x মানে t স্কয়ার, হ্যাঁ, t স্কয়ার 6, y মানে এটা t স্কয়ার, dx মানে কত আসবে? দেখো x is equals to t, so dx সমান কত আসবে? 1 আসবে না? dt, dx is equals to dt আসবে না? জি স্যার। dt minus 14 y মানে হলো t স্কয়ার z মানে so t to টি the টু দি power পাওয়ার 5। 5 আর y মানে t স্কয়ার, সো dy সমান কত হবে? 2t dt, তাই না? 2t dt, তাই না? হ্যালো, বোঝা যায়? জি স্যার বুঝতেছি। 20 x মানে t, z স্কয়ার মানে z মানে t কিউব, সো এটা আসবে t টু দি পাওয়ার 7 আর z মানে হলো t কিউব, সো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু t, সো dz সমান কত আসবে? 3t স্কয়ার dt, তাই না? 3t স্কয়ার dt। তো এখান থেকে যদি আমরা এটাকে t রেসপেক্টে ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটাই তো রিকোয়ার্ড লাইন ইন্টিগ্রাল। করা যাবে? জি স্যার। খুবই সিম্পল প্রবলেম, এর চেয়ে কঠিন কঠিন ইন্টিগ্রেশন তোমরা ম্যাথমেটিক্স ওয়ানে শিখে আসো। আচ্ছা, বি নাম্বার কোশ্চেন যেটা বলেছে সেটা হলো যে 00 টু 100, সো এই দুইটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি, কম্পেয়ার করি, তাহলে y এর ভ্যালু পাচ্ছি কত? 0, z এর ভ্যালু 0 এন্ড x লাইজ বিটুইন 0 টু 1, তাই না? এই দুইটা পয়েন্ট যদি কনসিডার করি, জি স্যার। বুঝনি? এই দুইটা জি কোঅর্ডিনেট স্যার বুঝতে যদি পারছি। কম্পেয়ার করি, y equals to 0, z equals to 0 and x lies between 0 to 1, সো এই এটা রেসপেক্টে লাইন ইন্টিগ্রাল কি হবে দেখো, x is equals to 0 to 1, এখানে ভ্যালু পুট করে দাও, হ্যাঁ। দেখো এই ওই জন্য লিখেছিল, দেখো এই y যদি 0 হয় এটাকে ডিফারেন্সিয়েশন করলে dy কত হবে? 0 না? dz 0 হবে না ডিফারেন্সিয়েট করলে? কথা বুঝনি? জি স্যার, 0 হবে তো স্যার। তাহলে এই ফ্যাক্টরটা 0 আসবে না যেহেতু dy এর ভ্যালু 0, এই ফ্যাক্টরটা 0 আসবে যেহেতু dz এর ভ্যালু 0, আবার এই y এর ভ্যালু যেহেতু 0, তাহলে থাকবে কি অনলি 3x স্কয়ার dx। বুঝতে পারছো? বুঝনি? বুঝতে পারছো 3x স্কয়ার কিভাবে আসছে? জি স্যার, dy আর dz টা 0 থাকার কারণে আর y এর ভ্যালু 0 হওয়ার কারণে 0 হবে শুধুমাত্র 3, x তাহলে x এটাকে এর x এর পোরশনটা আছে। রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আপার লিমিট লোয়ার লিমিট পুট করলে যেটা ভ্যালু পাবে সেটাই তো আমাদের লাইন ইন্টিগ্রেশন ফ্রম 00 টু 100, তাহলে এই পার্টের ভ্যালু এটা আসবে 1, ইন্টিগ্রেট করলে 1 আসে, হ্যাঁ। আবার যখন এই দুইটা পয়েন্ট কনসিডার করব, সো x এর ভ্যালু কত আসবে? 1, y এর ভ্যালু 1 আর z লাইজ বিটুইন 0 টু 1, তাই না? এটা আসবে না? জি স্যার, এখানে ওটা আসবে। আচ্ছা, z লাইজ বিটুইন, তাহলে dx এর ভ্যালু কত আসবে? dx এর ভ্যালু 1, সরি 0, আর dy এর ভ্যালু এটাও 0। 0, তাহলে এখানে যদি ফুট করে দাও তাহলে এটা 0 আসবে, এটা 0 আসবে, আর শুধুমাত্র লাস্ট পোরশনটা থাকবে স্যার। লাস্ট পোরশনটুকু থাকবে। তাহলে ইন্টিগ্রেট করা যাবে?
জি স্যার যাবে। না না, এটা তো ভুল হয়েছে। 1 একটু দাঁড়াও, এখানে তিনটা প্রশ্ন, সরি। ফার্স্টলি যেটা করতে হবে 000 থেকে 1100, হ্যাঁ, দেন অ্যাগেইন 100 থেকে 110, এন্ড ফাইনালি 110 থেকে 111। তাহলে এখানে টোটাল পোর্শন কয়টা আসছে? ফার্স্টলি 00 থেকে 100, দেন 100 থেকে 110, এন্ড ফাইনালি 110 থেকে 111। স্যার ফার্স্ট আমরা, এটা তাহলে মিডলেটটা করতে হবে শুধু। হ্যাঁ, তাহলে আমরা যদি এই দুইটা কোঅর্ডিনেটস কম্পেয়ার করি, সো x এর ভ্যালু কত আসবে? স্যার x1 আর y হচ্ছে 0 to 1 আর z 0। x equals to 1, z equals to 0, আর y 0 to lies 1 between 0 to 1, তাই তো? তাহলে dx এর ভ্যালু কত আসবে? স্যার dx dz দুটো 0 আসবে আর dx y এর জন্য dz শুধু equals to পোর্শনটা 0, পাবো। তাই না? তাহলে dx dz এর ভ্যালু যদি 0 আসে, তাহলে দেখো এটা কত আসবে? 0 আসবে না? জি স্যার। 0 স্যার এটা তো সম্পূর্ণটাই 0 হয়ে যাবে যেহেতু 0 আসবে, y z এর ভ্যালু 0, তাই না? z এর ভ্যালু 0, তার মানে ইন্টিগ্রাল কোএফিসিয়েন্ট কত হবে? 0। তাহলে মাঝখানে পোর্শনের জন্য লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসছে? 0, তাই না? প্লাস 0। সেকেন্ডটার ক্ষেত্রে থার্ড পার্টে দেখো x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z lies between 0 to 1, তাই তো? এটা আসবে না? জি স্যার। তাহলে এখানে শুধু আমাদের কি x এর ভ্যালু 0, তার মানে dx dy এর ভ্যালু 0, z lies between 0 to 1, তার মানে এটা 0 এটা 0, শুধু থার্ড পোর্শনটুকু থাকছে আমাদের। সেটাকে z এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের লাইন ইন্টিগ্রাল ফ্রম 110 টু 111। সো এটা একটা ভ্যালু আসবে। এই তিনটা ভ্যালু সাবস্টিটিউট করে যেটা আসবে সেটা লাইন ইন্টিগ্রালের ভ্যালু। বুঝতে পারছো? বুঝতে পারছো? করা যাবে? তোমাদের যে রেফারেন্স বুক দেওয়া ছিল সেখানে করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা জাস্ট ক্যালকুলেশনটাকে মিলিয়ে নিও। আর থার্ড যে পোর্শনটা সেটা হলো যে অ্যালং দ্য স্ট্রেট লাইন 00 টু 111, অ্যালং দ্য স্ট্রেট লাইন ফ্রম 00 টু 111। এখন আমাদের প্রথমে যেটা ছিল যে আমাদের পয়েন্টস দেওয়া ছিল, প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া ছিল, দ্যাটস ওয়াই আমরা ইজিলি কিন্তু লাইন ইন্টিগ্রালের ভ্যালু বের করতে পেরেছি। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের কোঅর্ডিনেটস দেওয়া আছে বাট কোনো ইকুয়েশন দেওয়া নেই, প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে আমাদের এমন প্যারামেট্রিক ইকুয়েশন রিপ্রেজেন্ট করতে হবে যেটা এই কোঅর্ডিনেট সিস্টেমকে স্যাটিসফাই করে। তাহলে এখন দেখো এই দুইটা কোঅর্ডিনেটস কে স্যাটিসফাই করে এরকম প্যারামেট্রিক ইকুয়েশন যদি আমি এরকম লিখি যে x is equals to t, y is equals to t, z is equals to t, স্যাটিসফাই করে এই দুইটা পয়েন্টস কে? এটা যেখানে t lies between 0 to 1 করে? জি স্যার করে। দেখো আমরা যদি t ভ্যালু ডিরেক্টলি 0 পুট করি, এটা যে ইউনিক তা না, কেউ যদি এখানে t টু দি পাওয়ার 100 লিখে তাতে কোনো প্রবলেম নেই, সেটাও কিন্তু আমাদের এই প্যারামেট্রিক ইকুয়েশনকে, এই কোঅর্ডিনেট সিস্টেমকে স্যাটিসফাই করছে, তাই না? t ভ্যালু 0 সাবস্টিটিউট করলে 0 0 কোঅর্ডিনেটস পাচ্ছি, t ভ্যালু 1 সাবস্টিটিউট করলে আমরা এই 1 1 কোঅর্ডিনেট পাচ্ছি। সো এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমকে স্যাটিসফাই করে তার রেসপেক্টিভ প্যারামেট্রিক ইকুয়েশন কি? x equals to t, y equals to t to the power 100, that means y equals to t and z equals to t। করা যাবে? বোঝারই কথা? জি স্যার বুঝতে পারছি স্যার। এটাকে আমি র্যান্ডমলি আমার ইচ্ছা মতো ধরতে পারবো, ইচ্ছা মতো মানে তোমার জাস্ট স্যাটিসফাই করলে হয়েছে। স্যাটিসফাই করলেই হচ্ছে। এখন যদি ধরো আমি এরকম একটা লিখি, হ্যাঁ, তোমরা জাস্ট বলবে যে 0 0 0 2 1 2 3,
এটার রেসপেক্টিভ প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে? বলা যাবে? কত হবে? ম্যাটার প্র্যাকটিস, সময় লাগছে কিন্তু পরে সময় লাগবে না। দেখো আমি আমি আমার মতো করে একটা লিখি, হ্যাঁ? দেখো তো টি রেঞ্জ কত পাবে? স্যার 0 0 to 1, 1 এটা স্যার 0 to 2, 0 to 3, জি স্যার। 0 টি রেঞ্জ কত পাবো? 0 to 1 পাবো না? জি স্যার। টি ভ্যালু 0 1 তো এই দুইটা কোঅর্ডিনেটকে স্যাটিসফাই করে ফর দ্য ফলোইং ইকুয়েশনস। এখন কেউ যদি এখানে টি স্কয়ার দেয়, এখানে টি টু দি পাওয়ার 7 দেয়, ইটস আপ টু ইউ, বাট স্যাটিসফাই তো করছে। তাহলে এরকম যদি ধরো প্যারামেট্রিক ইকুয়েশন যদি দেওয়া থাকে, প্যারামেট্রিক ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে তো তোমাদের কোনো প্রবলেম নেই, তাই না? বাট প্যারামেট্রিক ইকুয়েশন যদি দেওয়া না থাকে, পয়েন্টস দেওয়া থাকে, তাহলে পয়েন্টস গুলোকে স্যাটিসফাই করে এরকম প্যারামেট্রিক ইকুয়েশন বের করতে পারবে? করতে পারবে? স্যার এটা প্র্যাকটিস করলে প্র্যাকটিস হয়তো প্র্যাকটিস। হবে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল লিখছি, দেখো টু ডাইমেনশনাল ক্ষেত্রে লিখছি, হ্যাঁ? এটা কত হবে? স্যার এটা তো স্যার 2t আর t দিলে হচ্ছে x is equal to 2t, y is equal to t। x is equals to 2t, y is equals to t। বুঝতে পারছো? এখন ধরো কেউ যদি এটাকে t স্কয়ার দেয়, এটা t কিউব দেয়, তাতেও প্রবলেম হবে, বুঝনি? ঠিক আছে? তো এই লাইন ইন্টিগ্রেশনের প্রবলেম গুলো এইরকমই, যে যদি তোমার কার্ভের ইকুয়েশন দেয়া থাকে, ইজ ইট স্ট্রেট লাইন অর প্যারামেট্রিক ইকুয়েশন অর প্যারাবোলিক ইকুয়েশন, তো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। বাট যদি পয়েন্টস দেওয়া থাকে, সেক্ষেত্রে পয়েন্টস গুলোকে স্যাটিসফাই করে এরকম প্যারামেট্রিক ইকুয়েশন তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে, বের করতে হবে। সো এটা তো তোমরা ম্যাটার অফ প্র্যাকটিস বলেছো, দেখলে বোঝা যাচ্ছে। এখনো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এটা কিভাবে এই 0 0 এবং 2 1 কে স্যাটিসফাই করছে। সো দিস আর দ্য রিকোয়ার্ড প্যারামেট্রিক ইকুয়েশন। সো এই প্যারামেট্রিক ইকুয়েশন রেসপেক্ট আমরা আর পাবো, দেন আমরা টি রেসপেক্ট টি রেঞ্জ যেহেতু পেয়ে যাচ্ছি, সো টি রেসপেক্ট ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট সাবস্টিটিউট করলে রিকোয়ার্ড লাইন ইন্টিগ্রাল ভ্যালু পাবো। সো আর একটা টপিকস আমাদের বাকি থাকছে, দ্যাট ইজ গ্রিনস থিওরাম। ঠিক আছে, একটা টপিক আমাদের বাকি থাকছে, সেটা হলো গ্রিনস থিওরাম। এই গ্রিনস থিওরামের স্টেটমেন্ট আমাদের শিখতে হবে, নাম্বার 1। এন্ড গ্রিনস থিওরাম এটা আমাদের লাইন ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম, যেটা ডেফিনেটলি আমাদের রিপ্রেজেন্ট করে হলো যে লাইন ইন্টিগ্রেশন ইজ ইকুয়ালস টু দ্য এরিয়া অফ দ্য কার্ভ। আমরা ক্যালকুলাসে আমরা এরিয়া যেহেতু ফাইন্ড আউট করা শিখে আসছি, সো এই গ্রিনস থিওরামের যে স্টেটমেন্টটা আমরা শিখবো, সেই স্টেটমেন্টের দুইটা সাইড থাকবে। একটা সাইড রিপ্রেজেন্ট করবে দ্য লাইন ইন্টিগ্রেশন অফ দ্য গিভেন ভেক্টর, আর একটা অংশ রিপ্রেজেন্ট করবে এরিয়া অফ দ্য কার্ভ। সো আমরা নেক্সট ক্লাস মধ্যে ঈদের পরে হবে, হ্যাঁ? ঈদের আগে আর ক্লাস হচ্ছে না তোমাদের সাথে। আমরা গ্রিনস থিওরাম স্টেটমেন্ট শিখবো, আর পার্টিকুলার ভেক্টর ভ্যালু ফাংশন রেসপেক্টে পার্টিকুলার কার্ভের জন্য আমরা গ্রিনস থিওরামের ভেরিফিকেশন শিখব। আমি হয়তো একটা বা দুইটা প্রবলেম করে দিব আর কিছু এক্সারসাইজ তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমি একটু সামারি বলি, হ্যাঁ? সেটা হলো যে একদম শেষের দিক থেকে বলি, যে শেষ টপিকসটা তো আমাদের দেখছিলাম, যে সিকোয়েন্সে আমি লেকচার দিয়েছি, ঠিক সেম সিকোয়েন্সে তোমাদের ভেক্টর অ্যানালিসিসের কোশ্চেন এক্সামে সেট করা হবে। তোমরা তো অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছো যে
এই পার্ট এর ভেক্টর অ্যানালাইসিস টপিকসটা বেসিক্যালি দুইটা পার্টে ডিভাইড, একটা হলো ভেক্টর ডিফারেন্সিয়েশন আর একটা হলো ভেক্টর ইন্টিগ্রেশন। সো ভেক্টর ইন্টিগ্রেশন কিন্তু এই আজকে ক্লাস থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ। সো ভেক্টর ইন্টিগ্রেশনের বেসিক্যালি যে প্রবলেম গুলো থাকবে আমাদের লাইন ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম থাকবে আর এই গ্রিনস থিওরেম রিলেটেড প্রবলেম থাকবে, ঠিক আছে। আর ভেক্টর ডিফারেন্সিয়েশনের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড প্রবলেম থাকতে পারে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রিলেটেড প্রবলেম থাকবে, আর একদম ফার্স্ট চ্যাপ্টারে যে ফান্ডামেন্টালস অফ ভেক্টর দ্যাট মিন্স স্কেলার ট্রিপল প্রোডাক্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্ট রিলেটেড যে প্রবলেম গুলো ছিল বা থিওরেম গুলো ছিল খুবই ফান্ডামেন্টাল, জাস্ট ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট। আর হলো যে প্রবলেম করে আসছি যে 2 or 3 ভেক্টরস দেওয়া আছে, আমাদের কোলিনিয়ার বা কোপ্ল্যানার প্রুফ করতে হবে। সো কোলিনিয়ার কোপ্ল্যানার যদি 1 নাম্বার কোশ্চেন হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রিলেটেড যদি 2 নাম্বার কোশ্চেন হয়, আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এটুকু হতে পারে যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল তিনটা সেকশন থেকে 2টা কোশ্চেন আসে, ঠিক আছে। সো সেটা হলো ভেক্টর ডিফারেন্সিয়েশন রিলেটেড। আর এই ভেক্টর ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন এবং গ্রিনস থিওরেম ইনভলভিং যে প্রবলেম গুলো আসবে সেটা হলো ভেক্টর ইন্টিগ্রেশন রিলেটেড, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। সো গ্রিনস থিওরেমটা শুধু বাদ আছে, তোমরা লাইন ইন্টিগ্রেশনের ডেফিনেশন শেখার দরকার নাই, জাস্ট লাইন ইন্টিগ্রেশনের ম্যাথমেটিক্যাল ফর্ম শিখে সব সিরিজের বইয়ে যে প্রবলেম গুলো ওয়ার্কড আউট প্রবলেম আছে সেগুলো দেখবা, সেটা আমি ক্লাসেও ডিসকাস করেছি। আর পাশাপাশি এক্সারসাইজ লিস্ট থেকে ওই প্যাটার্নের এক্স্যাক্টলি ওই প্যাটার্নের প্রবলেম করবে। আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ডেফিনেশন শিখবে, এখানে আরো কিছু ডেফিনেশন আছে সেটা তো শিখতে হবে, আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড প্রবলেম গুলো শিখবে। আর ভেক্টর ডিফারেন্সিয়েশন অর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটা তো আসলে কোনো প্রবলেমের মধ্যে পড়ে না, যেটা শুধু অনলি ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এন্ড টোটাল ডিফারেন্সিয়েশন রিলেটেড প্রবলেম। আর ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমাদের কোলিনিয়ার কোপ্ল্যানার প্রুফ করার জন্য আমরা কন্ডিশনে শিখে আসছি, ম্যানুয়ালি প্রবলেম করে আসছি, সো প্রবলেম গুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে। আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশনের পাশাপাশি তাদের প্রুফও তোমাদের শিখতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু